আহ, মাসুদ খান ভাই, আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম। সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন। তিনি আরো বলেছেন যে বিবিসি বাংলাতে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি আসলে কি বোঝাতে চাইছেন, কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আমার একটা টেক অবশ্য আছে, সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করবো। কামাল ভাই, আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চাইলেন। পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি। আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হতে উঠবে। এগুলো আকার ইঙ্গিতে বলা হয়েছে। আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন, সেই কথাটা আমি ওনার অন্য একটা কথা পেয়েছি। সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন, সরকারের যারা পার্টনার হিসেবে আছেন, তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন। দেখাও যাচ্ছে, অনেকেরই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে। মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে। তো যদি এই সরকার এরা যদি সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না। সরকারের ডেফিনিশনটা কি? ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার। এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে, তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে? আমি তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেন উনি। আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। লজিক্যালি একদম পারফেক্ট কথা উনি বলেছেন। কিন্তু না কামাল ভাই, এই পর্যায়ে আমি একটু জানতে চাইতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি? আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2 জন 3 জন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে? আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই? আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের 2-3 জন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে, বা এই নির্বাচন কমিশন এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আস্থা রাখলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর জি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বাদ দেন, আমি আমার কথা বলি। শুনেন, ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন? ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ 8 তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন? আমি পাই না। 8 তারিখের আগে ডক্টর ইউনূস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক। উনি আমাদের অনেক কিছু করে দিবেন। আজকে তাই মনে করেন আপনি? নো, বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না। কামাল ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। আমি বলতে চাই না। জি বলেন। বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে, সবচেয়ে দ্রুত। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন? সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যেই মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন। 8 তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না। এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক। যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, যেই মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো, তাদের মধ্যে আমিও একজন। আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদে অনেককে আমি চিনি, যে জন্য আমি বলেছি পারবেন না। এবং এখন দেখেন উনি পারছেন, উনি খুব ভালো পারছেন।
আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পারছেন, দেখেন আপনি উত্তরটা কি পান। কামাল ভাই পারছেন না। কামাল ভাই আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং, কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন, আমি আপনার প্রায় সব শো, আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান, আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না, এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না, এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল, সব চোর বাটপার, এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগের সরকারে আমরা দেখছি, তাদেরকে আমরা পারছি, এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল? আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি? না বলেন না, বলেন না। আমি কি বলেছিলেন? হ্যাঁ, 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, হ্যাঁ, এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে, এই প্রত্যাশাকে আমি করবো না? আমি করেছি। আমি বলি আপনাকে, আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারিনি, সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না, আমি সাহস পাই নাই। কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে। খেয়াল করেন কিন্তু, তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে। তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে, যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, তাদের অংশগ্রহণে, তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো, এই প্রত্যাশা আমি করবো না? অবশ্যই আমি প্রত্যাশা করেছি। আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তো তুলনাই করতে চাই না। অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক সৎ লোক আছে, এতে কোনো সন্দেহ নাই, সততা নিয়ে তুলনা আমি করতেই পারবো না। কিন্তু আমার কথাটা হলো কি, যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আড়াইটা জিনিস, সিম্পলি আড়াইটা জিনিস। আড়াইটা কি কি? 1 নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন। আর কিছু চাই নাই কিন্তু রে ভাই। কিন্তু ওই অর্ধেক কাজ যেটা, ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলো সন্দেহের মধ্যে ঢুকে পড়লো। সংস্কার নামে তারা যা করলেন, এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা। আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে আসতেছি, শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তা আমাদের এখানে কোনো রোল নাই। আমরা 150টা আন্দোলন কইরা 5 মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম। আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইব কই? কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে, একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে এখন কি হইলো, জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই, আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে, এগুলি কি কথা? আমি বলবো নাকি? আপনি 2 মিনিট একটু বইলা নেন, আপনার একটু শোনা দরকার আছে। আমি যাইতেছি, বাকের আসতেছি আপনার কাছে জনাব মজুমদার, আমি আসবো একটু, জাস্ট একটু কামাল ভাইকে শুনে আসি। জি দেখেন, মির্জা ফখরুল আগে কি বলছেন এখন কি বলছেন এটাকে আমি ডিফেন্ড করবো না, এটা ওনার পলিটিক্স। দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে, তাই না? মুখপাত্র, কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন। বিএনপি আসলে কি চায়? তারা ক্ষমতায় যেতে চায়, সিম্পল, ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে। তারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব, কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম, আমি বলতে পারবো না, সেটা এক জিনিস। কিন্তু ওনাদের তো এটা পলিটিক্স, উনি তো ওই কথাটাই বলবেন। ওনার কথা একটা। সমালোচনা যেটা আমরা করি, সমালোচনাটা আমরা কেন করি বলেন তো? আমি কি ইউনূস সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি? নো, আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেন ঠিক কাজটা করেন। ওকে, এবং এটা করার জন্য বারবার ওনাকে হ্যামারিং করতেছি, ভাই আপনি ঠিক কাজটা করেন, ঠিক কাজটা করেন। উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন না? উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলি, জুলাই গণ অভ্যুত্থান, কিন্তু বাকি এখানে আছে, ওকেও আমি আপিল করতেছি উনিও বলুক যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন, উনি তো জুলাই বিপ্লবের ফসল। উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে? কামাল ভাই আমি আপনার কাছে আসি, শুধু এইটা বলে রাখি, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লগে গিয়ে যোগ দেয় নাই, ছবি তোলে নাই, তাদের মাখনটা খায় নাই, সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা। এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না। আপনি আমার এই 4টা আরো অর্থনীতিবিদ দেখান যারা এই শেখ হাসিনার মাখন ঘি খায় নাই। ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই, আমি একটু জনাব বাকের মজুমদারের কাছে আসি, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। জনাব বাকের মজুমদার, এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে
বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি, কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে। কারণ জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা কইতেছে, যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের বহন করে। ১/১১ সরকারের ওয়ার্স্ট ভিকটিম হচ্ছে বিএনপি কেন একটা ১/১১ সরকার করতে চাইবে? ওইটার মধ্যে এইটা আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায়। বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে, এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায়। এইটা কি এইরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার, যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান, সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন? এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে, যে স্ট্রেস দিয়েছে, এবং জনাব হাসনাত, হ্যাঁ আমি সেটি ভালোভাবে পড়েছি। তো নাহিদ ভাই মূলত যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে। যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে, বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত ছিল। 5ই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার স্ট্রেসটা শুরু করেছিল। তো এখানে মূলত 5ই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8ই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে। তো এখানে 5ই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে, আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় ঐক্যের স্বার্থে, ভাই কিন্তু জাতীয় ঐক্যের কথা বারবার সেখানে উল্লেখ করেছিল, আপনি হয়তো পড়েছেন। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো বলি নাই, বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই। তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম, মুখ বুঝেছিলাম। কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসলে এটা আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য। নাহিদ ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি। এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত, এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে 2জন উপদেষ্টা, পরবর্তী তারও একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন। তো আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আপনার প্রথমে কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করেছিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল। অনেকে আমাদেরকে, আমরা ভারত এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আতাত করে মুভমেন্ট করেছি, এরকম মন্তব্য করেছেন। ইন্টারনালি আমাদেরকে অনেক ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি। তো আবার একই সাথে এখানে 18ই জুলাইয়ের কথা যদি বলি, 18 জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল, 16 তারিখে গুলি চলছে, আবু সাইদ শহীদ হয়েছে, তারপরে একে একে শহীদ হচ্ছে, 17 তারিখ শহীদ হচ্ছে, 18 তারিখ শহীদ হচ্ছে। 18 তারিখে আমরা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার গুলো থেকে সেই সাপোর্টটা পাইনি, সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল। আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই, 24শে জুলাই আমার স্পষ্ট মনে আছে, তখনও এখানে একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও, আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। তো এই যখন পরিস্থিতি হয়, এবং আমি নাহিদ ভাই, আসিফ মাহমুদ, আমরা মনে হয় 26শে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়। আর 24 জুলাই কনভারসেশন আমি আপনাকে বললাম। তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে, হ্যাঁ, শেষ মুহূর্তে এসে আমি একটু সময় নিচ্ছি, শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু 5 আগস্ট ঘটিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত 15-16 বছর ধরে, সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল। কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না। তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে। যেমন আবার একই সাথে আমি 5ই আগস্টে যে জিনিসটা ঘটেছে, ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা, আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে। যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি। আমরা শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে, শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম, তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশীজন গুলার, বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগির দর কষাকষির আলাপ চলছিল। তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল। এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্ন ভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন, আমরা সবার কথা বলবো না, একটা বড় অংশ কিন্তু ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে, জি আমি একটু শেষ করি। নাহিদ ভাই মূলত ওনার ব্যাকগ্রাউন্ড টেনে, আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা খুব শর্ট আকারে ভাই টেনেছে, টেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সামনে নাহিদ ভাই কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছে। জনাব মজুমদার, আমার 2-3টা প্রশ্ন আছে, আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই? মানে আপনি একটা একটা করে বলেন। দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটার ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনের আন্দোলন, এটাকে পলিটিক্যাল আন্দোলন যাতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন। এই কথা কি অসত্য কিনা? 3, বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে, জামাতে ইসলামী অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল, সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক? এবং আপনারা যে ক্যান্টনমেন্টে গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন, এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন, কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম, আপনারা বিএনপিকে মিন করতেছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা, কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না, বা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন। এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে। আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা, মানে একটু যদি আপনি বলেন, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো জনাব মজুমদার। আচ্ছা, আপনি প্রথমেই প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশ যেগুলো, অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন, আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আন্দোলনে ব্যাকবোনের মতো ছিলেন। আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন। কিন্তু আমি আপনাকে যে কথাটাই বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে। কিন্তু আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম। তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার তো করবই। আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম গুলা যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি। এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে, আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে 24 জুলাইয়ের কথা বলেছি। আমি আপনাকে 18 জুলাইয়ের কথা বলেছি। 24 জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল? আমাদের যখন এখানে আপনার 16 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, 17 তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, এবং 18 তারিখেও আমাদের উপর গুলি চালানো হয়, 19 তারিখে গুলি চালানো হয়, 19 তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয়। তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল। এবং 19 তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন, উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের, কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয়। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা, এবং আমরা কিন্তু তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যে জি আমরা কিন্তু সরকার পতনেরই আন্দোলন করতেছিলেন 24 তারিখ। জি 24 তারিখে আমরা সরকার পতনের আন্দোলনে ছিলাম মেন্টালি, জনগণ আমরা মনে করছি যে। এবং এই সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই, এটা আপনারা মেন করতে? আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন। কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি, যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি, সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি। সেটা এই একটা আমরা ইসে এসেছিলাম। আপনারা মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো? জুলাই, হ্যাঁ, এটা কিন্তু 18 জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের এই মানে আমার এটা অগাস্টের যাওয়া হতো না আর কি। আমরা যেটা মনে করছি অগাস্টের 5 তারিখ লাগতো না, সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল। এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে? না, আমি সেটা স্পষ্ট না, তবে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি। বাট আমাদের কাছে মনে হচ্ছিল যদি আমরা 18 জুলাই বা 17 জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল পর্ষদ থেকে পেতাম, তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো। তারপর আমরা যেটা সবসময় আন্দোলনের চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি, মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি, সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি। আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি, যে এই 3 আগস্ট যখন আমাদের 3রা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয়, তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি সঞ্চালনা করছিলাম, নাহিদ এক দফার ঘোষণা দেয়। তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে, মানে প্রেসারটা কিন্তু মাঠ থেকেই ছিল। তো আমরা সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল।
না না, এটা 3রা আগস্ট আমি আপনাকে বসেছি না, আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই। আমি আপনি আমি যেটা বলেছি যে নাহিদ ভাই তার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার 5ই আগস্টে, 5ই আগস্টে যখন আমরা রাস্তায়, তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক মাইনাস দলের করার। অংশটা কোথায়? আমি নাহিদ জি ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি। জি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ হ্যাঁ দিয়ে নতুন সরকার পরিকল্পনা ব্যস্ত ছিলেন। এটা কারা, মানে কোন হুম। রাজনৈতিক গ্রুপ? এখানে আপনার বিএনপি? ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এখানে তো আমি, আমার তো বাহিনী মনে আসছে না, তবে বিএনপি প্রতিনিধি ছিল। তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল, যেখানে ছাত্রদেরকে 3জন বা 4জন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম, কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয়ক ছিলেন না। বা আমাদের যারা নেতৃস্থানীয় ছিল তাদের সাথে আসলে তখন ওই যোগাযোগটা হয়নি। তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় শিবির, মর্মাহত করেছে। এবং জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময়? এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তারা আমরা মনে করছি যে ভ্যানগার্ডের মতো এই আন্দোলনে ভূমিকা পালন করেছে। এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন, তারা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি। তো এখানে আমি 24 মনে তারিখের করছি যে গ্রিন সিগন্যালের ছাত্র কথাটা সংগঠন। যেটা বলতেছেন, 24 জুলাই গ্রিন সিগন্যালের যেটা কথা বলতেছেন, যেটা বিএনপি থেকে আসে নাই, সেটা কি জামাত থেকে আসছিল? গ্রিন সিগন্যাল কি না জামাত না, দিয়েছিল? এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে বিভিন্ন বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল। হ্যাঁ, এক এক পর্যায়ে আমরা ওকে। আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি। হুম। তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা 24 জুলাই, সেটা একটা কনভারসেশন আমি আপনাকে করার চেষ্টা করেছি, হুম। বলার চেষ্টা করেছি। তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক স্টেকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা। জি, ধন্যবাদ। না, আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না, আপনার কাছে আমি আবার আসবো। আরেকটা জি জিনিস ভাই। একটু যদি আপনি বলেন, এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। এই প্রস্তাব হুম, আপনাদেরকে কে হুম। দিতেছিল, সেনা শাসন বা জরুরি অবস্থা? তিন আমরা আগস্ট যখন 3 আগস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। হ্যাঁ। আমরা যখন হচ্ছে যে আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই, আমরা যেটা চেষ্টা করি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম। হুম। তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফলত আমরা যেটা করেছি, আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং এই ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে, যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের 3রা আগস্ট ক্লিয়ার ছিল না। তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে না 111 হওয়ার না না, পসিবিলিটি। জনাব জি মজুমদার, জি আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, কারণ আপনারা জি ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে 5 আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে, আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে, এবং আরো অনেক সাংঘাতিক কিছু হতে পারতো। আমরা আজকে বাকের মজুমদারের সাথে কথা জি বলতেছি কামাল ভাই, বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো, কারণ ও সবসময় রাস্তায় ছিল। এই শ্রদ্ধা, এই ভালোবাসা আমার সবসময় থাকবে, শুধু আপনি না, আপনাদের সাথে আরো যারা ছিলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, সবাই। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন। যেমন আপনি বলতেছেন যে কি ধরনের 3 আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি। আমার কথাটা হচ্ছে যে 3 আগস্টে আপনাদেরকে কেউ, এটা ইতিহাসের জন্য যারা জরুরি, যে সেনা জি শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল? আপনারা এটা কেন না না, বলতেছেন? এখানে আমরা আশঙ্কা করছিলাম, যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম, আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন। বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আসলে হোয়াট উইল বি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাদের সামনে ছিল। তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি, এবং মানুষ কিন্তু গুলি করলো, সে একজন, ওই পুলিশের ভিডিওটাই ওকে। আসলে সত্যি ছিল, একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা নিজেদের শপথ করেছি আমরা ফিরে যাব না, ওকে, বা যেই পরের আমরা লাইনটা আমরা পড়ি, মারা গেলেও পরের যারা লাইনটা থাকবেন পড়ি, মাঠে, হ্যাঁ, বুঝতে তারা পেরেছি। সেটা পরের চালিয়ে লাইনটা যাবেন। পড়ি। জি আমাদেরকে জি বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। 3 আগস্টের কথা বলা হচ্ছে, বারবার ক্যান্টনমেন্টে কে যেতে বলতেছিল আপনাদের? এটা কোথায় আপনি পড়েছেন? আমি নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস পড়তেছি। আমাদের
এটা 3 আগস্টের ভাই বলছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে আমি ক্লিয়ার করি। জি, এখানে দুইটা সেন্টেন্স আলাদা। 3 আগস্টের থেকে বলে আসছে সেটা যেমন এটা একটা আলাদা সেন্টেন্স, আর পরেরটা যেটা বলছে সেটা মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি তো পুরো পরিক্রমার সাথে কানেক্টেড ছিলাম, সেজন্য 5 আগস্ট থেকে আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান নাই? 5 আগস্ট আপনারা ক্যান্টনমেন্টে যাইতে চান এখানে নাই? আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি না, আমরা ক্যান্টনমেন্টে যাব না। আমরা হচ্ছে যে সেটাই বলতে চাচ্ছি যে 5 আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তখন আপনারা বলছেন যে আপনারা ক্যান্টনমেন্টে যাবেন না, তাই তো? জি 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 জি। তারপরে আপনারা পরে 5 আবার আগস্ট গেলেন। পরবর্তী সময়ে আমি আপনাকে এক্স্যাক্টলি না, আমরা ক্যান্টনমেন্টে যাইনি, ক্যান্টনমেন্টে আমরা যাইনি, ক্যান্টনমেন্টে আপনারা বঙ্গভবনে যাওয়া হয়েছিল। ভাই পরের লাইনে খুবই স্পষ্ট করেছেন শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে। ওকে, ক্যান্টনমেন্টে যাইতে বলা হয়েছিল কি 5 আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে? সেটাই বুঝতে চাইতেছিলাম, পালায় যাওয়ার আগে নাকি আগে? সেটাই পালায় যাওয়ার পরে। পালিয়ে যাওয়ার পরে। ওকে, জনাব বাকির মজুমদার, আসছি আবার আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, এই কথা ঠিক যে আপনি বারবার প্রশ্ন করছেন এই সরকারের বা উপদেষ্টাদের কার্যক্রম, লেজিটিমেসি, তারপরে তাদের স্পিরিট সম্পর্কে, কিন্তু আমি এই কথাটা বলতে চাইছিলাম যে আপনি উপদেষ্টাদের কথা বলছেন যে তারা কে জুলাই আগস্টের স্পিরিট আসলে কেমনে ধারণ করে। তা আমার কাছে সাধারণ একটা লিটমাসের কথা আমি বলছিলাম, যেহেতু তারা শেখ হাসিনার সুবিধার জায়গা থেকে শেখ হাসিনার সাথে তারা হাত মেলান নাই, শেখ হাসিনার ইয়াতে খপ্পরে গিয়া পড়েন নাই, বা ভালোবাসায় গিয়া পড়েন নাই, বা সেই জন্যই তো তাদেরকে বলা যেতে পারে যে তারা এই স্পিরিটের মধ্যে ছিলেন। আপনি একটু কন্টিনিউ করেন, আমি পরের প্রশ্নটা একটু করতেছি আপনাকে। এটা না, আপনার এই লজিকটা এখানে আমি মনে করি গ্রহণযোগ্য নয় এই কারণে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলনায় এমন লোকের সংখ্যাই কিন্তু বেশি। শেখ হাসিনার সঙ্গে যে তেল মারে নাই এমন লোকের সংখ্যা এই দেশে বেশি ছিল। তো আমি বলেছি যারা তেল মারে নাই, যারা তার সঙ্গে ছবি তুলে নাই, তাদের মধ্যে যোগ্যতম এক একটা কাজের জন্য এক একজন লোক যোগ্য হয়, সেই যোগ্য লোকটাকে যোগ্য জায়গায় বসানো হয় নাই। সে কারণেই আমি এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ পোষণ করেছিলাম। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। এই বাকের মজুমদার, আপনি বললেন যে ও রাজপথে ছিল, ঠিক আছে ছিল, ও রাজপথে থাকাকালীন যাই ওকে বলতেন যে বাকের তুমি ভাই আন্দোলনটা খুব মন দিয়ে করো, কারণ যদি তুমি এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাইতে পারো, তাহলে আমরা নূরজাহান বেগমকে দায়িত্ব দেবো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার জন্য। ও কি বলতো আপনাকে? ভাবেন তো একটা কথা, ও কি বলতো? ভাই নূরজাহান বেগম জিনিসটাকে উনি কে? উনি স্বাস্থ্য ব্যবস্থার কি বুঝেন? উনি কিভাবে একটা এরকম গণ অভ্যুত্থানের পর একটা নতুন সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবেন? সেই কাজটাই কিন্তু করা হয়েছে। নূরজাহান বেগমকে গৃহবধূ একজন মানুষকে ঘরের থেকে ডেকে এনে ওনাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে। কিন্তু কামাল ভাই, এইটা তো লিডারের চয়েস। আমরা কিন্তু দেখেছি যে কোচ অনেক সময় সবচেয়ে ভালো খেলে আসা লোকটাকেও খেলায় না। আপনি তো আমার পয়েন্টে বলে দিচ্ছেন ভাই, আমি তো ওই কথাটাই বলছি, এটা লিডারের চয়েস। জি, এন্ড দ্যাট ওয়াজ দ্য ট্র্যাজেডি। আমাদের লিডারের একটা ব্যাড চয়েস, আমাদের লিডার এমন একটা চয়েস, ওই চয়েসটা দেখার পরেই তো আমি মন্তব্য করেছি যে এরা পারবে না, চয়েসটা ভালো হয়নি। উনি চয়েস করার সময় উনি সিরিয়াস ছিলেন না। আমি এই কথাটাই বলছি, বারবার বলি যে আমরা যে গভর্নমেন্টটা পেয়েছি, একটা নর্মাল গভর্নমেন্ট এবং একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট আকাশ পাতাল পার্থক্য হবে তার প্রত্যেকটা চিন্তা, তার প্রত্যেকটা আচরণের মাধ্যমে। অথচ আমরা একটা তারা হবে শার্প, তারা হবে তাৎক্ষণিক। আমরা একটা গভর্নমেন্ট পেয়েছি লেথার্জিক গভর্নমেন্ট, আমি এই কথাটাই বলেছি, এবং তারা নন সিরিয়াস গভর্নমেন্ট। আপনি দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি তো অনেক লোকের অনেক ইন্টারভিউ নিয়েছেন, দেখেছেন। আপনি নুরুল কবির সাহেব যে ইন্টারভিউটা নিলেন আমাদের ইউনূস সাহেবের, বলা হয়ে থাকে এ যাবৎকালে এটা হলো বেস্ট ইন্টারভিউ। আমিও তাই বলি। কিন্তু ভাবেন তো, যখন নাকি উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে, ওনার যোগ্যতা নিয়ে নুরুল কবির প্রশ্ন করলেন, উনি কি বললেন? উনি বললেন যে আমি তো এই জগতের লোক না, আমাকে জোর করেছে নিয়ে এসেছি, আমি কিছু জানি না, আমি বোঝার চেষ্টা করতেছি, দেখতেছি কি হয়, দেখি কতটুকু করা যায়। তারপর যখন বললেন যে আপনার উপদেষ্টা তো অনেক কিছু পারছেন না, ওনাদেরকে আমি কি বলবো, আমি নিজেও তো পারি না, তো ওনাদেরকে আমি কিভাবে বলবো? আপনার এই কথাগুলো শুনতে মনে হয় যে না, কি বিনয়ী লোক, কি সুন্দর লোক, নিজের কথা স্বীকার করলেন। আপনি আমাকে বলেন ভাই, এটা কি ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে কাজ করার জায়গা?
না কামাল ভাই, দেশটা নিয়ে কামাল ভাই, খেলতেছেন। কামাল ভাই, আমি একটু মনে ডক্টর করেন- কামাল ভাই, হ্যাঁ, আমি বলেন। একটু আপনার কাছ থেকে শেখার জন্যই একটু আপনার এই জায়গাটা থেকে বলি যে ডক্টর ইউনূস এটি অকপটে স্বীকার করেছেন যে তার তাড়াহুড়া ছিল, তিনি সব লোককে চেনেন না, তাকে এই লোককে নিতে হয়েছিল। কিন্তু আপনি তো আরেকটা জিনিস খেয়াল করবেন কামাল ভাই, উনাকে কিরকম জায়গায় কিরকম একটা বাইনারির মধ্যে হাঁটতে হয়েছে। তিনি আওয়ামী লীগের লোক নিতে পারবেন না, তিনি বিএনপির লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম বাম লোক নিতে পারবেন না, তিনি এক্সট্রিম ডান লোক নিতে পারবেন না, তাকে মাঝামাঝি কিছু লোককে পছন্দ করতে হয়েছে। এর মধ্যে কিছু লোক ভালো থাকতে পারে, কিছু লোক খারাপ থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশন নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আপনি দেখেন এতগুলি কনস্ট্যান্ট যদি কামাল ভাই আপনাকেও দেই, এতগুলি কনস্ট্যান্ট আপনাকে দিলে আপনার জন্য কঠিন হবে একটু। আমি বলি আপনাকে শুনুন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। ইন্টেনশন অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি একটা ভালো ইন্টেনশন নিয়ে একটা খড়ের গাদায় একটা মেসের কাঠি জ্বালাই দেন, জ্বলবে না আগুনটা ভাই? জ্বলবে, জ্বলবে। ইন্টেনশনে কিন্তু আগুন নিভাবে না, রাইট। ইন্টেনশনে কিন্তু তাপ কমাবে না, রাইট। সেই তাপটা তো আমার গায়ে লাগতেছে। আপনি শুনেন, সারল্য, সারল্য, ভদ্রতা, নম্রতা, এটা কিন্তু যোগ্যতার বহিঃপ্রকাশ নয়। অ্যাবসলিউটলি। আপনি একটা যুদ্ধে নেমেছেন, ইটস এন ওয়ার, আপনি সেই যুদ্ধে আপনি পারছেন না রে ভাই। আপনি বলছেন যে আমি দেখি ট্রায়াল এন্ড এরর বেসিসে। শুনেন, আপনার সামনে দিকে তার ছিল, খোলা তার, একজন আপনাকে বললো ভাই তারটার মধ্যে কি ইলেকট্রিসিটি আছে? আপনি বলেন যে ঠিক আছে, হাত দিয়ে দেখি তো ইলেকট্রিসিটি আছে কিনা। আপনি কি হাত দিয়ে দেখবেন? আপনি যদি হাত দিয়ে দেখেন, যদি থাকে তাহলে এটা ধরবো না, তো ধরলে তো আপনি মরেই যাবেন না ভাই। কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন। না কামাল এটা ভাই, কিন্তু ব্যক্তিগত, এটা কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয় না। না, না। আমি আপনাকে বলি শুনেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো আপনি কোন ক্ষেত্রে আপনি বলেন, আপনি আমার বলেন, আপনি জীবনে অনেকদিন সাংবাদিকতা, আপনি বলেন তো অর্থ বছরের মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন, কার সঙ্গে আলাপ করে করছেন? ওকে, আপনি কার সঙ্গে আলাপ করে করেছেন? আমি একটু আগের থেকে আসি কামাল ভাই। সেইটা হচ্ছে যে আসেন। আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ, কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে। আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায়, তারা যুদ্ধ করতে চায় না, তারা শান্তিটা বজায় রাখতে যায়। আচ্ছা, তাদেরকে তো একটা নিরপেক্ষ good, জায়গা, very good. ডক্টর আচ্ছা, ইউনূস very good. যুদ্ধ করতে আসেন তাহলে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, আপনি চমৎকার উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ। আমি এই চমৎকার উদাহরণ দিচ্ছি, একটা মন্দ উদাহরণ দিই আপনাকে। জি, জি। যে শান্তিরক্ষা মিশনের সমস্ত মসজিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনাবাহিনীকে পাঠায় কেন ভাই? কারণ এটা আপনি আমার বুঝান তো। যদি যুদ্ধ লাগে যুদ্ধ করবে, শান্তিরক্ষা যুদ্ধ মিশনে লাগলে যুদ্ধ করবে, যুদ্ধ লাগলে যুদ্ধ করবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যুদ্ধ তো লেগে আছে সারা দেশে। মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা, বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা, যুদ্ধ লেগে আছে। না কিন্তু কামাল ভাই, আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন, তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, পুরা 2024-এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি, জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা, এগুলি আপনি দ্রব্যমূল্যের জন্য একটুক সাফার আমরা করব না, একটুক আমরা দিব না? মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম জার্মানিতে, তারা তো 15 বছর ডাস্টবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো। ওকে, তাহলে আপনি প্রত্যেকটা বাজারের আশেপাশে 20টা 30টা করে ডাস্টবিন রাখেন। না না তোমরা যারা বাজার না করতে পারছো না, এখান থেকে নিয়ে যাও। না না তা না তাহলে বলেন আপনি, তা না, কি কিন্তু বলবেন? কিছু আপনি বলেন, স্যাক্রিফাইস, আমি আপনাকে কিছু বলি, স্যাক্রিফাইস আমরা কত করব না, দরকার নাই। কিছু স্যাক্রিফাইস আমরা করব না। কিছু কতটুকু, কিছু কতটুকু, কিছুটা কার জন্য কিছু, কার জন্য কিছু? যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে 8 টাকা বাড়ায় দেয়, তার কিছু? নাকি যে লোক 1 লিটার তেল কিনতে যে 3 বার পকেটে টাকা গুনে, তার জন্য কিছু? আপনি কার কথা বলতেছেন রে ভাই? সাধারণ মানুষ, এই দেশের মানুষের, আপনার একজন উপদেষ্টা যে আলী ইমাম মজুমদার, সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না। ওই লোক কষ্টের কি বুঝে? আপনি আমাকে বলেন, ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে? বেতন বাড়বে না, চাকরিচ্যুত হবেন আপনি, জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু আপনার কষ্ট হবে না। এটা কি ভাই জুয়ে আছেন, ম্যাজিক নাকি? এটা কি ম্যাজিক? ওকে, আমি কামাল ভাই, আমি কামাল ভাই আপনার রক্ত বেরোবে না কামাল ভাই আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত এই পর্যায়ে করছি না, কিন্তু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, না না, প্রশ্নটা আমি করে রাখি কারণ ভাই আপনার চোখে, আমি বরং বাকের ফ্যান, আমি বরং আরেকটা প্রশ্ন করি, জি জি, আমি বাকেরের একটা কথায় আমার একটা মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার। জি জি প্লিজ। খালি নাহিদের এই যে নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন,
এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে পড়ে শুনাইলেন। আমি যদি এই প্রশ্নটা করি, আপনি আমার হয়ে বাকিকেও প্রশ্নটা করতে পারেন, বাকি নিজেও জবাব দিতে পারে। আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি 111 কে ইনভাইট করতেছে, আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম হিমসেলফ 111 কে ইনভাইট করতেছে, ওকে, আমি যদি এই কথাটা বলি, ওকে ওকে, এই কথা, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে সে তো আর্মিকে একটা পার্টি বানিয়ে ফেলেছে। একজন উপদেষ্টার পদে থেকে উনি কি এটা করতে পারেন? এটা কোনো সেন্সিবল কাজটি করেছেন না। ওকে, আমরা 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 কামাল ভাইয়ের প্রশ্নটার জন্য জনাব বাকের মজুমদারকে, এটা যদি বাকের মজুমদার কিছু বলেন তো আমরা এটা একটু আহ্বান জানাই। জনাব মজুমদার আমাকে 10টা সেকেন্ড একটু টাইম দেবেন। আমরা একটু দর্শকের কাছে জানতে পেরেছিলাম, মানে প্রশ্ন করেছিলাম যে সময় দিতে পারবেন না বলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সমন্বয়ক সার্জিস আলম। এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 74% দর্শক এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন, সঠিক না মনে করেন শতকরা 26% দর্শক। 54,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। জনাব বাকের মজুমদার, আপনার কাছে একটু যাচ্ছি। জনাব মাসুদ কামাল ভাই একটি প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা 111 এর মতো একটা সরকারের ইনভাইটকে আসলে জনাব নাহিদ ইসলামী দিচ্ছেন কিনা? জনাব মজুমদার। এখানে এখানে জনাব মাসুদ কামাল ভাই যে খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন করে দিলেন, একটা এখানে কোশ্চেন রেখে গেলেন যে 111 এর সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা। তো এখানে আমি পাল্টা জানতে চাই, বা আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে, আসলে কোন অর্থে আসলে বিএনপি 111 কে ইনভাইট করছেন, কিন্তু নাহিদ ভাই খুব তার ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে। সে উনি কিন্তু ব্যাকগ্রাউন্ড এনেছে, পরবর্তী ঘটনাক্রম বলেছে। তো আমি মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন করেছি, উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড দেখে আসলে নাহিদ ভাইকে এমন প্রশ্ন করতে যাচ্ছেন বা ওকে ওকে ওকে, কামাল ভাই নিশ্চয়ই বলবেন। আমি একটু বোঝার জন্য, জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা, কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোন রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি রাজি হয় নাই বলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি। তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের, এখানে বিএনপি যদি না আসে আসলে এই জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন, যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি, বিষয়টা এরকম না। মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু, এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে? মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এই চাপটা আছে কিনা এখনো? অবশ্যই দায়িত্ব, যে সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফা যে 2টি অঙ্গীকার করা হয়,
একটি হচ্ছে যে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি খুবই সরকারি যদি বলি। হ্যাঁ, তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম, এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যে এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্কের আসলে বাস্তবায়ন করবেন, মানে সর্বসাকুল্যে আমরা মনে করছি। আর জনাব জি, মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না না, বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে পারেন। আচ্ছা আচ্ছা, যে প্রয়োজন হতো না, ইট ডাজন্ট মিন যে এখন থাকতে পারতো না, মানে ওকে, এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো হয়তো প্রয়োজন হতো না, মানে তার মানে হচ্ছে হ্যাঁ, প্রয়োজন হলেও হইতে পারতো, তাই তো? হতেও পারতো, হতে হইলেও হতে পারতো। এখনকার হ্যাঁ, অবস্থাটা কি? ওনার এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো প্রয়োজন অবশ্যই আছে? আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই গভর্নমেন্টের মনে করছি লেজিটিমেসি যে দিতেছে ছাত্র উপদেষ্টারা। না না, আমি বলছি একটা, আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধিত্ব আপনি ছাত্ররাই চেয়েছে, এবং সেই প্রতিনিধি হিসেবে জনাব জি, মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে জি, বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে। আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ আসিফ, জনাব আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমেই আবার আমার আপনাদের একটু ভিতর পিছনে থেকে। যেতে হয়, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, জি। আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি, হুম ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হুম মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হুম 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন, যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন, তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। হুম আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন, তারা মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। হুম তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি, আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখনো এই বিষয়ে এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন, সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে যে এক দফা দুইটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন, যে বা তারা আসবে কিনা, হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যে যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনৈতিক করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে, অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি যদি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি, যদি রাজনৈতিক দল করে, তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, আপনাকে 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 অনেক ধন্যবাদ। আমি আমি একটু জনাব মাসুদ কামাল ভাই আপনার কাছে আসি। জনাব মাসুদ কামাল ভাই, অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায়, আপনি বলেও আসতেছেন, কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা। সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে মুজিববাদ, জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই। মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম, যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা। একটু বাইদা ভাই বলে রাখি, আমি অবশ্য ছাত্রদলও করতাম না, এই বাইদারিতে আমাকে ফালানোর দরকার নাই। তো মুজিববাদী, এই মুজিববাদ এবং এই জিয়াবাদ, এই ব্যাপারটা কি আসলে, মানে এই এই বাদগুলি কোত্থেকে আসতেছে, আপনি এটা খেয়াল আচ্ছা, করছেন? আমি আপনাকে বলেন, একটা এই ছাত্র যারা বলেন না, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি হ্যাঁ, যে শেখ হাসিনা সরকার তো গত 17 বছর মোটামুটি টানা ছিল, হুম এই সময়ে তারা কখনো শেখ হাসিনার মুখে
মুজিববাদ শব্দটা কেউ শুনেছে কিনা, 15 এটা আমি একটা জানতে চাই। আমি মনে করতে পারি না। জিয়া রহমানের সরকার, জিয়া রহমানের দল অনেক দিন ধরে রাজনীতি করেন। এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে, নেতাবাদ দেন, কোন একজন কর্মীর মুখে এত বছরে কেউ কখনো জিয়াবাদ শব্দটা শুনেছে না? কিনা? জিয়াবাদটা তো নগদ মনে এই পড়তেছে না, বিষয়গুলো- কিন্তু আপনি এটা ঠিক কইছেন। মুজিববাদ শব্দটা না কইলে হাসিনা তো বছরের নাম দিয়ে দিছিল মুজিবীয় বর্ষ, জায়গার জোনের নাম দিয়ে কোনো দিছিল, সমস্যা নাই। আমি সবকিছুই তো। ওগুলি প্রশংসা করছি না, জি। আমি বলছি জানেন হ্যাঁ। এগুলো বলার জন্য আমাদের এই পাটোয়ারি সাহেব এখন আমাদের জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিববাদ, জিয়াবাদ জিয়াবাদ হবে না, অন্য বাদ হবে। কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি? পাটোয়ারি বাদ? বাদটা কি রে ভাই? বুঝান না আপনি আমাকে জিনিসটা। বাদের কথাটা আসে কেন? বাদ তো বাদ, বাদ তো সব বাদ। বাদই বাদ। না, উনি বাদ যেটা দিয়ে তো উনি আলোচনা যেটা করবো উনি না। যেটা বুঝাতে এই চেয়েছে বাদ কামাল ভাই, আপনি create- কামাল ভাই, আমি যেটা হ্যাঁ, বুঝছি, জনাব বলেন। পাটোয়ারি যেটা বুঝাতে চেয়েছে, আপনি যে এখন উনাদেরকে সমালোচনা কইরা আপনার সমালোচনার ফসল বিএনপির ঘরে উঠতেছে, সেইটাতে আমরা এটা পছন্দ করতেছি না। আপনি বিএনপিরও সমালোচনা করেন। ওনার ঘরে উঠলে উনি পছন্দ করতেন, আমার ওকে ফাইন। কার ঘরে উঠবে আমি জানি না। হ্যাঁ। উনি কি চান যে আমি সমালোচনা করে ওনার ঘরে আমার ফসল উঠাই দেই? হ্যাঁ, ওনারা তো তো আমার আজগুবি লোক মনে হয়। কে- ওনাকে তো আমার আজগুবি লোক মনে হয়। কারণ আপনি উনি কোথা থেকে মুজিববাদ নিয়ে আসলেন, কোথা থেকে জিয়াবাদ নিয়ে আসলেন? যে লোক জিয়াবাদ ক্রিয়েট করতে পারেন তার ঘরে উঠা উচিত। উনি কোথায় আসে এত যে কথা বলেন ভাই, এগুলো বলতে চাই না। সিম্পল মানে বিষয়গুলো হলো জানেন, এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা, আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমি